নমস্কার। আজ আবার আপনাদের একটা খুব সুন্দর গল্প শোনাই। চেষ্টা করি, দেখি কতটা ভালো লাগে আপনাদের। নিশ্চয়ই কমেন্টে জানাবেন গল্পটি শুনে। চৈতালি দেবী একসময় গুছিয়ে সংসার করেছেন, ছেলে মেয়ে সবাইকে প্রতিষ্ঠিত করেছেন। স্বামী চাকরি করত, তাই ঘরটা চৈতালিদি নিজেই সামলেছেন। এখন ছেলে বিয়ে করেছে, সন্তান হয়েছে, তারা এখন থাকে বিদেশে, সেখানে একদম নাগরিক হয়ে গেছে সেখানের। অন্যদিকে মেয়েও খুব ভালো ঘরে বিয়ে হয়েছে, মেয়েও চাকরি করে, তারা থাকে ব্যাঙ্গালোরে, তারাও প্রতিষ্ঠিত। চৈতালিদি দিন দিন যেন একা হয়ে যাচ্ছিলেন। তবে চৈতালিদি ভীষণ আধুনিক মানসিকতার মানুষ, তাই খুব একটা মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল না। তিনি জানতেন যে একদিন সবাই আস্তে আস্তে চলে যাবেন, কিন্তু যেদিন তার স্বামী তাকে ছেড়ে চলে গেল সেটা তিনি ঠিক মেনে নিতে পারলেন না। এত বছরের সঙ্গী, একসাথে থাকা, একসাথে পথ চলা, তার ছেড়ে যাওয়াটা সহজভাবে নিতে পারল না চৈতালিদি। যাই হোক, তবু চলে যাচ্ছিল। এবার ছেলে মেয়ে তারা ঠিক করলো যে তাদের মাকে তারা একা আর কী করে ফেলে রাখে এই বিশাল বড় বাড়িতে, তাই তারা নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখবে। চৈতালিদির প্রথম খুব একটা অসুবিধা ছিল না, কিন্তু তারপরে তিনি গেলেন। প্রথমেই মেয়ের কাছে গেলেন, মেয়ে থাকে ব্যাঙ্গালোরে। সেখানে গিয়ে তিনি দেখলেন যে সবাই তো ব্যস্ত, মেয়ে চাকরি, জামাইয়ের চাকরি, ছোট্ট একটি বাচ্চা আছে, সে স্কুল, পড়াশোনা এইসবের মধ্যে ব্যস্ত। তার সঙ্গে কথা বলার মতন, সে কোনো কথা বললে কেউ শুনবে তার কথা, এসবের সময় কারো কাছে নেই, সবাই ব্যস্ত। তাই চৈতালি দেবী বুঝতে পারলেন যে তার এখানে থাকাটা ঠিক ভালো লাগছে না। এরপরে তিনি ছেলের নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু চৈতালি দেবী ভাবলেন এই একই ব্যাপার তো ওখানেও হবে। বৌমাও চাকরি করে, তাদেরও একটি বাচ্চা আছে, তারাও তো ব্যস্ত, আমাকে সময় দেবে কে? আর কেনই বা দেবে? ওদের জীবন তো এখন গড়ার সময়, তাই না? তাই তিনি কাউকে কিছু না বলে চলে এলেন নিজের স্বামীর বাড়িতে। বেশ কিছুদিন থাকলেন, তারপরে সেখান থেকেই খোঁজ করতে শুরু করলেন একটি ভালো, খুব সুন্দর বৃদ্ধাশ্রমের। তিনি ঠিক করে ফেললেন তিনি ছেলে মেয়ের কাছে নয়, তিনি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবেন। কেননা সেখানে তিনি এমন কিছু মানুষ পাবেন যাদের সঙ্গে কথা বলতে পারবেন, নিজের সুখ দুঃখ ভাগ করে নিতে পারবেন। তাই খোঁজও পেয়ে গেলেন। গঙ্গার ধারে খুব সুন্দর মনোরম পরিবেশে একটি বৃদ্ধাশ্রম, সেখানে শুধু মহিলারাই থাকে। একদিন সব কিছু ঠিক করে কাউকে কিছু না জানিয়েই, অর্থাৎ ছেলে মেয়েকে না জানিয়েই, তিনি একদিন তার টুকিটাকি যা জিনিসপত্র প্রয়োজন সেগুলো নিয়ে ট্যাক্সি করে চলে গেলেন সেই বৃদ্ধাশ্রমে। যাওয়ার পর ওখানে যিনি রেজিস্টার করছিলেন তিনি খুব সুন্দর কথা বললেন এবং বললেন, আপনি উপরে চলে যান, আপনার ঘর একদম পরিষ্কার করিয়ে রেখেছি, রেডি, 9 নম্বর ঘরটি আপনার, বুঝলেন? আপনি যান, জিনিসপত্র নিয়ে যেতে হবে না, ওগুলোর জন্য আমাদের এখানে লোক আছে, সেই সব আপনার ঘরে সব কিছু পৌঁছে দেবেন। আপনি ঠিকঠাকভাবে এসেছেন তো, কোনো অসুবিধা হয়নি। আর আপনি যান, আমি এক্ষুনি চা আরও আপনার যা যা লাগবে সব পাঠিয়ে দিচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না। এখানে আরও অনেকে আছে, পরিচয় করিয়ে দেব যখন লাঞ্চ খেতে সবাই নামবে। আপনি যান আপনার ঘরে, রেস্ট করুন একটু। চৈতালি দেবী আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠে গেলেন। যদিও পায়ে ব্যথা, কোমরে ব্যথা এগুলো তো রয়েছেই, কিন্তু চৈতালি দেবী এসবকে খুব একটা পাত্তাও দেন না। আস্তে আস্তে যাচ্ছিলেন নিজের ঘরের দিকে। হঠাৎ একটা ঘরের সামনে এসে তার পাটা থেমে গেল। তিনি ভাবলেন, খুব চেনা চেনা লাগছে না? এই 6 নম্বর ঘরে যে মহিলাটি জানলার দিকে একা একা বসে আছে, খুব চেনা লাগছে। কে? কোথায় দেখেছি? মনে করতে পারছি না। তিনি আবার 2 পা এগিয়ে গেলেন। তারপরে ভাবলেন, না, খুব চেনা লাগছে।
কথা বলতে হবে। তিনি আবার পিছিয়ে এসে সেই ঘরে ঢুকে পড়লেন, কোনো অনুমতি নিলেন না। বসে থাকা রমা দিদি তখন এক মনে জানলা দিয়ে তাকিয়ে আছে। সে খেয়ালও করেননি যে চৈতালি দেবী ঘরে ঢুকে পড়েছে। চৈতালি দেবী ঢুকে বললেন, তোমাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? রমা দেবী তো যেন আকাশ থেকে পড়লেন, বললেন, আমিও মনে করতে পারছি না, তবে আপনার মুখটা আমারও চেনা চেনা লাগছে। আপনাকে তো এই বৃদ্ধাশ্রমে আগে দেখিনি, আপনি কি নতুন? চৈতালি দিদি বললেন, হ্যাঁ, আমি এই মাত্র এলাম, আমি এবার থেকে তোমাদের সঙ্গেই থাকব, তোমাদের বন্ধু হলাম, একসাথে গল্প করব, একসাথে থাকব, মজা করব, আনন্দ করব। রমাদি বললেন, আমারও খুব চেনা চেনা লাগছে, কথাগুলো খুব আকর্ষণ করছে আপনার, কিন্তু মনে করতে পারছি না। কিন্তু চৈতালি দেবী একেবারেই ছাড়ার পাত্রী নয়, তাই তিনি বারবার মনে করতে শুরু করলেন। তারপরে একসময় বলে উঠলেন, মনে পড়েছে, আচ্ছা, হিন্দু গার্লস স্কুল, তাই না? রমাদেবী বললেন, হ্যাঁ, ওটা আমার প্রথম স্কুল, ওখান থেকেই আমি মাধ্যমিক দিয়েছিলাম। চৈতালি দেবী বললেন, ভুলে গেলি এত সহজে আমাকে? আমি চৈতালি। রমা খুব আনন্দিত হয়ে উঠল, তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে জড়িয়ে ধরল চৈতালিকে, বলল, তুই কোথা থেকে? তুই এখানে কেন এলি? কে পাঠালো তোকে এখানে? অনেক দিন পর আজকে আমাদের দেখা, কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না। চৈতালি আর রমা দুজনে স্কুলের বন্ধু। মনে পড়ে যাচ্ছে সেই সাদা শার্ট আর নিচে ব্লু রঙের সেই জামার কথা। একসঙ্গে পাশাপাশি বসে কত গল্প করেছে, কত আনন্দ করেছে, কত একসঙ্গে টিফিন টাইমে আলু কাবড়ি চাট খেয়েছে, আর কত গল্প, কত মজা, কত পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে। দুজন মিলে গল্প করতে লাগলো। চৈতালিদির আর 9 নম্বর ঘরে যাওয়া হলো না, এখনও 6 নম্বর ঘরেই আটকে গেল। অন্যদিকে তাদের হাসাহাসি, গল্প, আনন্দ এসব দেখে অন্যান্য ঘর থেকে মহিলারাও এক এক করে এসে জড়ো হতে শুরু করলো এই 6 নম্বর ঘরটিতে। ভালো লাগছিল দুজনেরই, আর অন্যান্যরাও আস্তে আস্তে বুঝতে পারছিল ঘটনাটি কি ঘটেছে। তাদের আনন্দে তারাও যেন আনন্দিত হয়ে উঠছিল। একজন কেউ বলে উঠল, আজ টিফিনে কিন্তু আমরা আলুর চপ খাবো। কেউ বলল, আরে আজকে একটু লুচি হয়ে যাক না। কেউ বলল, কি আনন্দে। সবাই মিলে একসঙ্গে বলে উঠল, আরে আজকে 2 বান্ধবীর এত দিন পরে দেখা হলো, এটা আনন্দের দিন নয়? এই যে আমরা একসঙ্গে গল্প করব, মজা করব, একসঙ্গে থাকবো, এত কিছু, আমরা তার জন্য সেই খুশিতে আজ একটু বেনিয়ম করতেই পারি, ওতে কিছু হবে না। চৈতালি আর রমার মনে পড়তে লাগলো সেই সব দিনের কথা, পুরনো দিনের কথা। এমন করেই সময় কেটে যাচ্ছিল। চৈতালি রমাকে বলল, তুই এখানে কি করে? কে পাঠালো তোকে এখানে? সেই বৃদ্ধাশ্রমে থাকা অন্য মহিলারা জানালেন, রমার ছেলে বউ তাকে এখানে রেখে গেছে, দিনে একবার ফোন করে খবর নেয়, তাই রমা দেবী সব সময় জানলার দিকে তাকিয়ে থেকে কি যেন ভাবে আর অপেক্ষা করে ছেলের ফোনের। দিনে একবার ফোন আসে। রমা দেবীকে এর আগে কেউ হাসতে দেখেনি, কেউ আনন্দ করতে দেখেনি, আজ প্রথম 2 বন্ধুই পারে 2 বন্ধুর মুখে হাসি ফোটাতে। চৈতালি দেবীও ভুলে গেলেন তার জীবনের সমস্যাগুলো। এইভাবেই এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে আনন্দ পেল। এমন সময় একটা ফোন এলো, হয়তো এই বৃদ্ধাশ্রমে যারা রয়েছে তাদেরই কারো একটা বাড়ির ফোন। তখন রমা দেবী বলে উঠল, আজ জানিয়ে দাও, আজ যারই ফোন আসুক না কেন, যার ছেলে মেয়েরই ফোন আসুক না কেন, আজ আমরা কারো ফোন ধরব না। তাদেরকে জানিয়ে দিও আজ তাদের মায়েরা একটু ব্যস্ত আছে, তারা আজ জমিয়ে আড্ডা দিচ্ছে, জমিয়ে খাওয়া দাওয়া করছে, জমিয়ে মজা করছে। আজ বাড়ির লোকের সঙ্গে কোনো কথা নয়। তারা যদি তাদের জীবনটা
তাদের মাকে ছেড়ে আনন্দে থাকতে পারে, জমিয়ে কাটাতে পারে, তাহলে এই মায়েরাই বা পারবে না কেন? আজকে তো নতুন করে জীবনকে পেল, তারা নতুন মানে পেল, নতুন করে বাঁচার রসদ পেল। তাই তারা নতুন করে বাঁচবে, নতুনভাবে বাঁচবে। সবাই একসঙ্গে গল্প করে সব কিছু নিয়মের বাইরে গিয়েও করবে। এটাতেই তো নতুন আনন্দ। আর তারা নিয়মের বাধার মধ্যে চলবে না। নতুন একটা পরিবেশ পেল সবাই। যে রমাদেবীর মুখে কেউ কখনো হাসি দেখেনি, সবাই দেখল তার অনাবিল খুশি, অনাবিল হাসি। এত জোরে যে হাসতেও পারে, কখনো অন্যান্য সদস্যরা ভাবতেই পারেনি। আর তাদের আনন্দে ভাগ নিতে সারা দিন ধরে একসঙ্গে থাকলো এই বৃদ্ধাশ্রমের আরও অন্যান্য সব মহিলারা। আর সবাই একে একে জানালো তারা কে কিভাবে এসেছে এই বৃদ্ধাশ্রমে। তবে তারা এটাও জানালো তারা ভালো আছে। তারা ওখানে যে কষ্টটা পাচ্ছিল, যে অবহেলা পাচ্ছিল, তার থেকে তারা এখানে ভালো আছে। একটা সুন্দর পরিবেশ পেয়েছে, গল্প বলার মানুষ পেয়েছে, সারাদিন শুয়ে থাকতে পারে, এই সুন্দর বাগানে ঘুরতে পারে, গঙ্গা দেখতে পারে দু নয়ন ভরে। কেউ বাধা দেয় না, কেউ মুখ ঝামটানি শোনায় না, কারো কাছে হাত পাততে হয় না। তারা ভালো আছে। জানিয়ে দিও সবাইকে, আমরাও ভালো থাকতে জানি, আমরা ভালো আছি, আমরা ভালো থাকব। নমস্কার। গল্পটা কেমন লাগলো জানাবেন। অর্থাৎ আরেকটা জিনিস, এই মায়েরা এক সময়ে তাদের গুরুত্ব হারিয়ে ফেলে। এক সময় যখন তাদের একদম ঠিকঠাক জীবনটাকে উপভোগ করার সময়, সেই সময়ে মায়েরা সেই সময়টা দিয়ে দেয় তাদের সন্তানদের বড় করার জন্য, সফল করার জন্য, আর ভুলে যায় নিজেকে। কিন্তু একটা সময় পরে সন্তান যখন বড় হয়ে যায়, যখন তাদের সংসার হয়, তাদের পরিবার হয়, তখনই মা বড় একা হয়ে যায়। তাকে আর কারো প্রয়োজন নেই, প্রয়োজন তার ফুরিয়ে গেছে। নমস্কার, ভালো থাকবেন সবাই।